দর্শন বিভাগের তৃতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভেচ্ছা নাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মহামারী করোনার জন্য তোমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম এখন বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমাদের স্বাভাবিক পড়াশোনাটা তোমরা যেন এগিয়ে নিতে পারো এবং সঠিক সময়ে তোমাদের সিলেবাস যেন শেষ হয়, সেই দিকটিকে লক্ষ্য রেখেই ক্লাস পৌঁছে গেছে তোমাদের কাছে। অর্থাৎ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো গ্রহণের মধ্য দিয়ে তোমাদের সিলেবাসকে শেষ করারও একটা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে বিশেষ অনলাইন ক্লাসটি পরিচালিত হচ্ছে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আর তোমাদের এই ক্লাসের আলোচিত কোর্স নম্বরটি হচ্ছে 308, যার শিরোনাম ইকোনমিক্স বা অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 60টি কলেজের শিক্ষার্থী হিসাবে তোমরাই প্রথম ব্যাচ যারা অর্থনীতি বিষয়টিকে একটি মেজর সাবজেক্ট হিসাবে বা একটি অন্যতম বিষয় হিসাবে তোমাদের অনার্সে পড়তে পারছো। আশা করি তোমাদের এই সুযোগটিকে তোমরা কাজে লাগাবে এবং তোমরা তোমাদের অর্থনীতি সংক্রান্ত যে চিন্তাধারাগুলো রয়েছে, তোমাদের যে মতামতগুলো রয়েছে, মনের যে প্রশ্নগুলো রয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেই সম্বন্ধেও এই ক্লাসগুলোতে উপকৃত হচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। আর ক্লাসটি পরিচালনায় তোমাদের সাথে যথারীতি রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাজার বা মার্কেট। অর্থনীতি এমন একটি জ্ঞানীয় শাখা যা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আচার আচরণ নিয়ে আলোচনা করে। এই বিস্তৃত আলোচনা করতে গিয়ে আমাদের জীবনের বা আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রক্রিয়ায় অর্থের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে তার একটি বিস্তারিত ধ্যান ধারণা কিন্তু আমরা অর্থনীতির আলোচনায় পেয়ে থাকি। আর অর্থনীতি যে মৌলিক বিষয়গুলো রয়েছে, চাহিদা, যোগান, কিংবা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজার বা মার্কেট সংক্রান্ত আলোচনা। খুব স্বাভাবিকভাবে বাজার বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীরা? বাজার বলতে আমরা কোনো একটি নির্দিষ্ট স্থানকে বুঝে থাকি যেখানে পণ্য সামগ্রী বা তোমার প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা বেচা করা হয়ে থাকে। কিন্তু অর্থনীতিতে বাজারের ধারণাটি আসলে ঠিক এরকম নয়। অর্থনীতির বাজারের ধারণাটি বুঝতে হলে আমাদের একটু গভীর আলোচনায় যেতে হবে। তাহলে চলো আমরা অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকেই আজকের ক্লাসটিতে বাজার সম্বন্ধে ধারণাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। অর্থনীতিতে বাজারের যে সংজ্ঞাটি আমরা দেখতে পাই, সেখানে বাজারের সংজ্ঞায় আমরা দেখছি ফ্রেঞ্চ অর্থনীতিবিদ বা ফরাসি অর্থনীতিবিদ কুর্নট বাজারের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, ইকোনমিস্টস understand by the market not any particular marketplace in which things are bought and sold, but the whole of any region in which buyers and sellers are in such free intercourse with one another that the prices of the same goods tends to equality easily and quickly. কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, আমরা স্বাভাবিকভাবে বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট কেনা বেচার স্থানকে বুঝে থাকি। অর্থনীতিতে বাজার বলতে আসলে ঠিক তা বোঝাচ্ছে না। কুর্নট কিন্তু তার সংজ্ঞার প্রথমেই সে কথাটি স্পষ্ট করে দিয়েছেন। কুর্নট বলেছেন যে বাজার শব্দ দ্বারা অর্থনীতিবিদগণ দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয়ের কোনো স্থানকে বোঝান না, বরং যে কোনো সমগ্র অঞ্চলকে বোঝান যেখানে ক্রেতা বিক্রেতারা পরস্পরের মধ্যে এমন অবাধ আদান প্রদান করে যাতে দ্রব্যের দাম সহজে এবং দ্রুততার সাথে সমান হওয়ার একটি প্রবণতা দেখা যায়। তাহলে এখানে বাজারের বিষয়টিকে
একটু বিস্তৃত বা ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিবিদদের আলোচনার মধ্যে। অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থানের মধ্যে কোনো একটি দ্রব্য বা পণ্যের কেনা বেচাকে এখানে বাজার বলা হচ্ছে না, বা অর্থনীতিতে আমরা বাজার হিসেবে ধরে নিচ্ছি না। অর্থনীতিতে বাজার বলতে আমরা কোনো একটি পণ্যের বিস্তৃত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়াকে বুঝে থাকি। কোনো একটি পণ্য সম্বন্ধে ক্রেতাদের পক্ষ থেকে যাচ্ছে চাহিদা, আর বিক্রেতাদের পক্ষ থেকে যাচ্ছে যোগান। এই চাহিদা এবং যোগানের পারস্পরিক যে সম্বন্ধ, যে মিথস্ক্রিয়া, তার ভিত্তিতে যখন পণ্যটির দাম নির্ধারিত হয় বা পণ্যটির একটি নির্দিষ্ট দামের বা ভারসাম্যে আমরা পৌঁছাই, তখন সেই অবস্থাটিকেই কিন্তু অর্থনীতিতে বাজার বলে উল্লেখ করছেন ফরাসি অর্থনীতিবিদ কুর্নট। সাধারণত বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায়, আগে বললাম আমরা, যেখানে ক্রেতা বিক্রেতা দ্রব্য সংক্রয় বিক্রয় করে। কিন্তু অর্থনীতিতে বাজার একটু ভিন্ন অর্থ, যা আমরা একটু আগেই বলেছি। অর্থনীতিতে বাজার বলতে একটি পণ্য তার ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে বিক্রয় হওয়াকে বোঝায়। যেমন আমরা পাটের বাজারের কথা বলতে পারি, আমরা বলতে পারি গমের বাজারের কথা, আমরা ধানের বাজারের কথা বলতে পারি। পাটের বাজার বলতে কিন্তু পাটের কোনো নির্দিষ্ট ক্রয় বিক্রয়ের স্থানকে আমরা বোঝাচ্ছি না, বরঞ্চ পাট যেসব জায়গাগুলোতে বা যে যে স্থানগুলোতে ক্রয় বিক্রয় হয় তার সমগ্রটি নিয়ে কিন্তু পাটের বাজার গঠিত হয়। এখানে পাটের ক্রেতা এবং বিক্রেতাদের, সামগ্রিক ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তাদের মধ্যকার দর কষাকষির মাধ্যমে কোনো একটি নির্ধারিত দামে পাট বিক্রয় হওয়ার যে অবস্থাটি রয়েছে, সেই অবস্থাটিকে আসলে আমরা বাজার বলে অর্থনীতিতে অভিহিত করে থাকি। ঠিক তেমনি ভাবে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও আমরা মূলত তাহলে পণ্যের বাজারকে বুঝে থাকি। সেই পণ্যটি বিক্রি হওয়ার নির্দিষ্ট স্থানকে নয়, বরঞ্চ পণ্যটি ছড়িয়ে থাকা বিভিন্ন স্থানে ক্রেতা বিক্রেতার মধ্যকার যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে দাম নির্ধারণ হওয়া, সেই প্রক্রিয়াটিকে আমরা বাজার বলে অভিহিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বাজারের এই যে আমরা সংজ্ঞা দেখলাম, তার ভিত্তিতে ইনভেস্টোপেডিয়া অর্থনীতির আলোকে বাজারের কিছু বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছে। এই বৈশিষ্ট্যগুলো আলোচনায় প্রথমে দেখা যায়, a market is a place where buyers and sellers can meet to facilitate the exchange or transaction of goods and services। অর্থাৎ বাজার এমন একটি অবস্থা বা এমন একটি স্থান, সামগ্রিক বিস্তৃত স্থান, যেখানে ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয় তাদের দ্রব্য এবং সেবাগুলোকে পারস্পরিক এক্সচেঞ্জ বা বিনিময় করার জন্য। সেকেন্ডলি যে বিষয়টি ইনভেস্টোপেডিয়া মার্কেটের উল্লেখযোগ্য একটি দিক হিসেবে উল্লেখ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি markets can be physical like a retail outlet or virtual like an e-retailer. Other examples include the black market, auction markets and financial markets. এগুলি আসলে মার্কেট বা বাজারের সাম্প্রতিক বা অতি সাম্প্রতিক কিছু রূপ আমরা বলতে পারি। মার্কেট বা বাজার শুধুমাত্র যে বাস্তবিক অর্থে আমার চোখের সামনে বা চাক্ষুষভাবে উপস্থিত কোনো কিছু, তা নাও হতে পারে। এটি বাস্তবিক বা চাক্ষুষ যেমন হতে পারে, তেমনি এটি কিন্তু অবস্থাগতভাবেও পরিচালিত হতে পারে। আমরা অনলাইন মার্কেটিং এর কথা এখন দেখতে পাচ্ছি। অনলাইন মার্কেটিং এর জন্য নির্দিষ্ট কিন্তু কোনো স্থান বা অবস্থানের প্রয়োজন হচ্ছে না। এখানে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বলা যায় অনেক ক্ষেত্রে বাজার প্রক্রিয়াটি চলমান রয়েছে। একই সাথে এই বাজার প্রক্রিয়াটির ভিন্ন যে রূপগুলো আমরা দেখতে পাই, তাকে আমরা অকশন মার্কেট হিসাবে বা ব্ল্যাক মার্কেট হিসাবে বা ফিনান্সিয়াল মার্কেট হিসাবেও উল্লেখ করতে পারি। Markets establish the prices of goods and services that are determined by supply and demand. এই বিষয়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা মার্কেটের বা বাজারের বলতে পারি। অর্থনীতিবিদগণ মনে করেন বাজার এমন একটি অবস্থা বা বাজার এমন একটি অবস্থা প্রতিষ্ঠা করছে,
যেখানে কোনো দ্রব্য বা সেবার দামটি নির্ধারিত হচ্ছে সেই দ্রব্য বা সেবার চাহিদা এবং যোগানের ভিত্তিতে। আমরা শুরুতে বলছিলাম কোন একটা দ্রব্যের ক্ষেত্রে চাহিদা আসে ক্রেতার দিক থেকে আর যোগান আসে বিক্রেতার দিক থেকে। এই যে চাহিদা আর যোগানের পারস্পরিক সম্বন্ধ, সেই পারস্পরিক সম্বন্ধটি যখন একটি নির্ধারিত বিন্দুতে অবস্থান করে তখনই সেই বিন্দুটিতে গিয়ে কিন্তু সেই দ্রব্য বা সেবার দামটি নির্ধারিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাজারের এই যে ধারণা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাজারের মৌলিক যে গুণটি রয়েছে বা মৌলিক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দাম নির্ধারণ। দাম কোন একটি পণ্যের নির্দিষ্ট দাম নির্ধারণের মাধ্যমে বাজার কিন্তু সৃষ্টি হয়ে থাকে বা সেই পণ্যের বাজারটিকে আমরা ব্যাখ্যা করতে পারি তার দাম নির্ধারণ প্রক্রিয়াটির মাধ্যমে। এই যে আমরা অর্থনীতির পরিভাষায় বাজারের যে বিষয়গুলি দেখলাম তাকে যদি খুব সহজে কয়েকটি বৈশিষ্ট্য দ্বারা উল্লেখ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে বাজারের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, ক্রয় বা বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকবে। বাজারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা, অর্থাৎ বেচা কেনা করা, এবং বেচা কেনার জন্য নির্দিষ্ট সেই পণ্যটি থাকতে হবে। ক্রয় বা বিক্রয়যোগ্য পণ্যটি যদি নাই থাকে তাহলে বাজার কিভাবে সংগঠিত হবে। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হচ্ছে একদল ক্রেতা ও বিক্রেতা থাকবে। কোনো একটি বাজার সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র পণ্য থাকাই যথেষ্ট নয়, সে পণ্যটির চাহিদা রয়েছে এমন ক্রেতা থাকা যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে সেই পণ্যটি যোগান দিতে পারে এমন বিক্রেতা থাকাও কিন্তু দরকার। তাই অর্থনীতির বাজারের বৈশিষ্ট্য হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে একদল ক্রেতা থাকবে এবং একদল বিক্রেতা থাকতে হবে। তৃতীয়ত আমরা দেখতে পাই দ্রব্যটি ক্রয় বা বিক্রয়ের এক বা একাধিক অঞ্চল থাকবে। ওই যে বললাম বাজার ব্যবস্থাপনাটি কোন নির্দিষ্ট স্থানকে বোঝায় না, তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই পণ্যটির বিস্তৃত যে কেনাবেচার পরিসর তাকে বুঝিয়ে থাকে। তাই এক বা একাধিক অঞ্চলে একে বিস্তৃত হতে হবে, বাজারের ধারণাটি এমনই হবে। চতুর্থত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি বাজার সম্পর্কে, সেখানে বলা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামের উদ্ভব ঘটবে। এই বিষয়টি কিন্তু খুবই জরুরি প্রিয় শিক্ষার্থীরা। মনে করো কোন একটি পণ্য কেনার জন্য একদল ক্রেতা বাজারে গেছেন, বা কোন একটি বাজার রয়েছে যেখানে একদল ক্রেতা রয়েছে একদল বিক্রেতা রয়েছেন। সেই পণ্যটি একটি দাম বিক্রেতা চাইছেন কিন্তু ক্রেতা তা দিতে প্রস্তুত নন, কেননা ক্রেতারও চাহিদা থাকলে, ক্রেতার সেই পণ্যটির চাহিদা থাকলেও ঠিক ততটা দাম তিনি দিতে রাজি নন যতটা বিক্রেতা চাইছেন। তখন স্বভাবতই বিক্রেতা তার যোগানকৃত পণ্যটিকে বা তার হাতে থাকা পণ্যটিকে বিক্রয়ের জন্য কিছুটা দাম কমাবেন এবং ক্রেতাও তার প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সেই পণ্যটি ক্রয় করার জন্য তার অবস্থান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাম বাড়াবেন। এভাবে ক্রেতার দিক থেকে একটা দাম এবং বিক্রেতার দিক থেকে আরেকটা দাম এসে এমন একটি অবস্থানে আসবে যেখানে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান একই বিন্দুতে উপনীত হবে। দুইজনই একটি নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় এবং বিক্রয়ে বাধ্য হবেন বা রাজি হবেন, সম্মত হবেন। তাহলে এই যে বিশিষ্ট বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে দামের ভারসাম্য বিন্দু, যা একটি বাজার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে বাজার ব্যবস্থাপনায় দাম নির্ধারণের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বাজার ব্যবস্থাপনায় এই যে দাম নির্ধারিত হচ্ছে তা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যোগান এবং চাহিদার পারস্পরিক সম্বন্ধের ভিত্তিতে, পারস্পরিক প্রতিযোগিতার ভিত্তিতে। এই যে প্রতিযোগিতামূলক ভাবে দাম নির্ধারণ হয় সেটা হচ্ছে বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, বাজারের এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম তার মাধ্যমে কিন্তু আমরা অর্থনীতিতে বাজারের ধারণাটিকে অনেকটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি। এবার তবে চলো বিভিন্ন প্রকার বাজারের ধারণা সম্বন্ধে আমরা জেনে নিই। বাজারকে কিন্তু নানাভাবে নানা আঙ্গিকে
প্রকারভেদ করা হয়ে থাকে বা বাজারে বিভিন্ন ধরনের প্রকারের কথা আমাদের সামনে বলা হয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে শ্রেণী বিভক্ত করা হয়েছে। সেখানে আমরা স্থানীয় বাজারের কথা বলতে পারি, আমরা জাতীয় বাজারের কথা বলতে পারি, আমরা আন্তর্জাতিক বাজারের কথা বলতে পারি। স্থানীয় বাজার বলতে আমরা খুব সুনির্দিষ্ট একটি স্থানে যে বাজার পরিচালিত হয় তাকে বুঝিয়ে থাকি। বিশেষ করে পচনশীল দ্রব্যের বাজার হয় স্থানীয় বাজার, শাকসবজির বাজার, মাছ বা তরি তরকারি যে বাজারগুলো রয়েছে, দুধের বাজার রয়েছে, ফলমূলের যে বাজার রয়েছে, সেগুলো হচ্ছে মূলত স্থানীয় বাজার। স্থানীয়ভাবে এদের ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এবং খুব সুনির্দিষ্ট স্থানের বাইরে যাওয়ার সুযোগ খুব একটা এসব পণ্যের থাকে না বলে এদের বাজারকে স্থানীয় বাজার হিসেবে উল্লেখ করা যায়, কেননা এদের পচনশীলতা তাদের গতির একটা অন্যতম অন্তরায় হিসাবে দাঁড়ায়। দ্বিতীয়ত আমরা দেখছি জাতীয় বাজার। জাতীয় বাজারের ব্যক্তিটি একটি দেশের মধ্যে থাকে বা কোনো একটি জাতি রাষ্ট্রের মধ্যে বিস্তৃত আকারে থাকে। এই যে জাতীয় বাজার হয়ে থাকে এমন একটি পণ্য যা কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বা কোনো একটি দেশের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং বিভিন্ন স্থানে ক্রেতা বিক্রেতাদের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়ায় এই বাজার প্রক্রিয়াটি চলমান থাকে। জাতীয় বাজার হিসেবে আমরা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ধানের বাজারের কথা বলতে পারি, আমরা বলতে পারি এখানে পোশাকের বাজারের কথা, আমরা বলতে পারি এখানে চিনির বাজারের কথা, আমরা এখানে বলতে পারি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর বাজারের কথা। এরপর আমরা দেখতে পাই আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারের ধারণাটি প্রিয় শিক্ষার্থীরা একটি বৃহৎ ধারণা এবং বর্তমান যুগকে আমরা বলছি বিশ্বায়নের যুগ, এবং বিশ্বায়নের যুগের এই যে ধারণা সেটি কিন্তু আন্তর্জাতিক বাজারের ধারণার সাথে সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত বা একটি সম্বন্ধ কানেক্টেড একটি ধারণা হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আন্তর্জাতিক বাজার হচ্ছে সেই বাজার যখন কোনো পণ্যের বাজার সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে থাকে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। যেমন বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের কথা আমরা উল্লেখ করতে পারি না, বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বাজার কিন্তু ছড়িয়ে রয়েছে ইউরোপ, আমেরিকা সহ দূরপ্রাচ্যের দেশসমূহ পর্যন্ত। এছাড়াও রয়েছে আমাদের পাটের বাজার, রয়েছে চায়ের বাজার, প্লাস্টিক সামগ্রীর বাজার। এই যে বাজারগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে এদেরকে আমরা আন্তর্জাতিক বাজার হিসাবে উল্লেখ করতে পারি। বাজারের পরবর্তী যে শ্রেণী বিভাজনটা দেখা যায় তা মূলত অর্থনীতিবিদ মার্শাল প্রদত্ত একটি শ্রেণী বিভাগ। বিশিষ্ট অর্থনীতিবিদ মার্শাল সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করেছেন। এদের মধ্যে একটি হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অপরটি স্বল্পকালীন বাজার, এছাড়া দেখা যায় দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। চলো প্রিয় শিক্ষার্থীরা এই 4 ধরনের বাজার সম্বন্ধে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। অতি স্বল্পকালীন বাজার হচ্ছে এমন একটি বাজার, বিশেষ করে স্থানীয় পর্যায়ের বাজারগুলো অতি স্বল্পকালীন বাজার হয় যখন চাহিদার ভিত্তিতে যোগানের হ্রাস বৃদ্ধি করা খুব একটা সম্ভব হয় না। এখানে মূলত পণ্যটির দাম নির্ধারিত হয় চাহিদার দ্বারা। যেমন আমরা শাকসবজির বাজারের কথা বলতে পারি। কোনো পণ্যের বাজার যদি কোনো বিশেষ করে পচনশীল যে দ্রব্যের বাজারগুলো রয়েছে, পচনশীল যে পণ্যগুলির বাজার রয়েছে তা কিন্তু আসলে খুবই স্বল্পকালীন একটি সময়ের মধ্যে হয়ে থাকে। এর ব্যাপ্তি বড়জোর 2-1 ঘন্টা থেকে 2-1 দিন পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশি হওয়ার সম্ভব নয়, কেননা পচনশীলতা তার একটি বড় কারণ হতে পারে। মাছের কথাই আমরা ধরি, একটি মাছের বাজারে ক্রেতার চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে যোগান কিন্তু বৃদ্ধি করা বা হ্রাস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে বিক্রেতা দামটি নির্ধারণ করে থাকেন ক্রেতার চাহিদার ভিত্তিতে। ক্রেতার যদি সেই মাছটির প্রতি চাহিদা বেশি থাকে তখন বিক্রেতা স্বাভাবিকভাবে তার বেশি মূল্য চাইবেন এবং বেশি মূল্যে ক্রেতা সেই মাছটি কিনতেও কিন্তু বাধ্য থাকবেন। অপরদিকে যদি এমন হয় যে মাছের চাহিদা কম, তখন কিন্তু বিক্রেতা নিজের পণ্যটি বিক্রয় করার জন্য দাম কমিয়ে দিবেন এবং কম দামে সেই পণ্যটি বাজারে ক্রয় বিক্রয় হবে। তাহলে দেখা যাচ্ছে অতি স্বল্পকালীন বাজারের যে ব্যাপ্তি সে অনুযায়ী এখানে চাহিদার ভিত্তিতে দাম নির্ধারিত হয়ে থাকে।
এরপর আমরা দেখছি স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারের ব্যাপ্তি অতি স্বল্পকালীন বাজার আছে কিছুটা বেশি হলেও খুব বেশি সময় নয়। এর ব্যাপ্তি এমন হয় যখন চাহিদার তুলনায় যোগান কিছুটা হ্রাস বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে, কিন্তু তারপরে চাহিদাই এখানে দাম নির্ধারণে মৌলিক ভূমিকাটি পালন করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজারের ব্যাপ্তিটি স্বল্পকালীন বাজারের চেয়ে অনেকটাই বেশি হয়ে থাকে এবং এর ব্যাপ্তি কিন্তু কয়েক বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘকালীন বাজারের ব্যাপ্তিটি এমন যেখানে কিন্তু কোনো একটি ফার্ম পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কোনো একটি পণ্যের যদি চাহিদা দেখা দেয় তখন সেই চাহিদা অনুসারে ফার্ম প্রতিষ্ঠা করার মাধ্যমে সেই চাহিদা অধিক হারে বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে। এমনকি চাষের ক্ষেত্রেও নতুন কোনো পণ্যের চাষ হ্রাস বৃদ্ধি করার মাধ্যমে স্বল্পকালীন বাজারের তুলনায় দীর্ঘকালীন বাজারে আমরা সুযোগ বেশি পেয়ে থাকি বা একজন বিক্রেতা বেশি সুযোগ পেয়ে থাকেন পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু বিক্রেতা এবং ক্রেতার পারস্পরিক সম্বন্ধটি স্বল্পকালীন বা অতি স্বল্পকালীন বাজারের তুলনায় আরেকটু জটিলতা সৃষ্টি হতে পারে। এরপর দেখা যাচ্ছে দীর্ঘকালীন বাজারের পরবর্তীতে অতি দীর্ঘকালীন বাজার, যা একটি দীর্ঘ সময়ে ধরে বিস্তৃত থাকে সে বাজারটি, এবং সেই অবস্থায় অনেক ফার্ম বাজারে প্রবেশ করতে পারে বা অনেক ফার্ম সেই বাজার ত্যাগও করতে পারে। ক্রেতাদের রুচি অভ্যাস বা পছন্দেরও একটা বিশেষ পরিবর্তনও এখানে লক্ষ্য করা যায় এবং তাদের পছন্দ রুচি অভ্যাসের উপর লক্ষ্য রেখেই অতি দীর্ঘকালীন বাজারে পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দাম নির্ধারিত হয়ে থাকে। এই যে বাজার ব্যবস্থাপনা তার সর্বশেষ যে প্রকরণটি আমরা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দু ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সেই বাজার যেখানে নির্দিষ্ট পণ্যের একাধিক ক্রেতা এবং একাধিক বিক্রেতা থাকে এবং তারা প্রত্যেকেই পণ্যের দামটি সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। এক্ষেত্রে কেউ একক প্রভাবে পণ্যের দামকে প্রভাবিত করতে পারে না, বিক্রেতাও পারেন না, ক্রেতাও পারেন না। সেজন্য এই জাতীয় বাজারকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপরদিকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন এক ধরনের বাজার ব্যবস্থা যেখানে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত কম থাকে এবং পণ্যের দামের উপরে তাদের প্রত্যক্ষ প্রভাব খুব একটা লক্ষিত হয় না। তো এই হচ্ছে আমাদের বাজার ব্যবস্থার বিভিন্ন ধরন। আর্থিক বাজার বলতে আসলে আর্থিক বাজারে তরল সম্পত্তির বিনিময় হয়ে থাকে, বিশেষ করে টাকা পয়সা বা ডলার বিভিন্ন ধরনের মুদ্রার যে বাজার সেগুলোকে আর্থিক বাজার হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। তারল্য সম্পন্ন যেই সম্পদ রয়েছে তাদের যেই বিনিময় ব্যবস্থা তাকেই আর্থিক বাজার হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের বাজার সম্পর্কিত একটি ধারণা। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা দেখলাম বাজার বলতে আমরা কি বুঝি, অর্থনীতিতে বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থনীতিবিদদের ধারণা অনুসারে বাজারের ধরন কি হবে। এর পাশাপাশি আমরা দেখলাম বিভিন্ন ধরনের বাজার সম্বন্ধে অর্থনীতিবিদদের ধারণা, অর্থাৎ বাজারের প্রকরণগুলো কি কি এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো রকম দ্বন্দ্ব থাকে, তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে বইয়ের সাহায্য তোমরা নিতে পারো, এতে অনেকটাই উপকৃত হবে। আজকের পড়ার ধারাবাহিকতা বা আজকের আলোচনার ধারাবাহিকতা আমাদের আগামী পাঠ প্রতিযোগিতামূলক বাজারের ধরন, টাইপস অফ মার্কেট অ্যাকর্ডিং টু কম্পিটিশন। ওই যে আমরা আজকে পড়লাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন ধরন এবং সেই ক্ষেত্রে দাম কিভাবে নির্ধারিত হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনার চেষ্টা করব আমাদের আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে, অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা।